তুমি আমার ভাইয়ের বউ হতে রাজি হও, নয়তো এই ছাদ থেকে এক্ষুনি আমি লাফিয়ে পড়ব। শান্ত স্তব্ধ পরিবেশ। কথাটি যেন সবার কর্ণগহ্বরে আগুনের ফুলকির মতো ঢুকে গেল। সেই সাথে মস্তিষ্কে প্রবেশ করিয়ে দিল উত্তেজনা। সেই উত্তেজনার বশীভূত হয়ে হইচই করলে উঠল উপস্থিত থাকা মানুষগুলো, যারা দুতলার ছাদে দণ্ডায়মান মেয়েটিকে উদ্দেশ্য করে নানান কথা তীর ছুঁড়ে দিচ্ছিল, নামার আহ্বান জানাচ্ছিল, লাফিয়ে না পড়ার অনুরোধ করেছিল। তবে একজনই ছিল ভাবলেথিন ভাবে, যাকে ঘিরে আজকের এই দৃশ্য। সেই মেয়েটি অত্যন্ত নীরব। মুখশ্রীতে নেই কোনো অবাকতা, উৎকণ্ঠা, স্তব্ধতা। মেয়েটি আবারও বলে উঠল, শুনতে পাচ্ছ আফরা? আমি তোমাকে বলছি, সিদ্ধান্ত জলদি নাও। উত্তর হ্যাঁ বোধক হলে তোমার আমার দুজনেরই জন্য ভালো, তবে উত্তর না হলে আমি ঝাঁপিয়ে পড়ব, মৃত্যু নিশ্চিত। আর জেলে যাবে তুমি। আমি কিন্তু তোমাকে হুমকি দিচ্ছি না, অনুরোধ করছি, রাজি হয়ে যাও প্লিজ। আফরা নামক মেয়েটি তবুও শান্ত। কোনো রকম উত্তর না পেয়ে যখনই মেয়েটি ঝাঁপিয়ে পড়বে, মেয়েটির বন্ধুমহল আফরারও সামনে এসে দাঁড়ায়, অনুরোধ করে বলে উঠল, প্লিজ আফরা, রাজি হও, মিথ্যে মিথ্যেই রাজি হও। নাদিয়ার জেদ তুমি জানো না, ও সত্যি সত্যি লাফিয়ে পড়বে। ও খুব ডেসপারেট। প্লিজ 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 রাজি হয়ে যাও। আফরা এবার ভাবে, তার একটা মিথ্যে যদি একজন মেয়ের প্রাণ বাঁচাতে পারে, ক্ষতি কি বলতে। মাথা নেড়ে সাই জানিয়ে কিছু বলবে, তার আগেই আফরা টের পায় তার পাশে থাকা একজন মেয়ে মাথা নেড়ে না করছে, আড়ালে, যেন কেউ দেখে ফেললেই কিছু একটা হয়ে যাবে। আফরার মনে বিষয়টা ধাক্কা খেল। তীক্ষ্ণ চোখে নাদিয়ার বন্ধুমহলকে পরখ করতেই সবার ঠোঁটের ভাঁজে দুর্গম কিছু হাসিল করার সূক্ষ্ম এক হাসি দেখতে পেল। নড়েচড়ে উঠল আফরা। হট করে ঠোঁটের ভাঁজে তারও ফুটে উঠল অদ্ভুত এক হাসি। সে হাসি হয়তো কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। উচ্চস্বরে বলল, আমি তোমার ভাবি হতে রাজি, তবে একটা শর্ত আছে। তুমি রাজি? পরিবেশ যেন আরও গমগম করে উঠল। নাদিয়া মেয়েটির ছাদের রেলিং থেকে নেমে হাসি মুখে বলল, কি শর্ত বলো, আমি রাজি। তোমাকে এই মুহূর্তে ছাদ দিকে লাফ দিতে হবে। বলে আফরা দুর্লভ হাসল। আঁতকে উঠল সবাই। অদ্ভুত বিস্মিত নজরে সবাই মেয়েটিকে দেখতে লাগলো। ভাবাবেগ হলো না আফরার, বরং পরিস্থিতিটাকে আরও অদ্ভুত করতে বলল, বলো রাজি। যে মেয়ে ভাইয়ের বউ করতে আত্মহত্যার ব্ল্যাকমেল করতে পারে, সেই মেয়ে ভাইয়ের জন্য আত্মহত্যা করতে পারবে না? জলদি করো, তুমি লাফিয়ে পড়ার পরপরই আমি তোমার ভাইকে বিয়ে করব, প্রমিস। নাদিয়া দুপা পিছিয়ে গেল। টের পেল তার হাত পা অসম্ভব রকমের কাঁপছে। এত তাড়াতাড়ি সে মরতে চায় না। হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে গেল। ধপ করে আছড়ে পড়ল ফোরে। আটকে উঠল নাদিয়ার বন্ধুমহল। দৌড়ে গেল ছাদে। এইসব নাদিয়ার পরিবার জানলে তাদের অবস্থা যে কী হবে ভাবতেই তারা মূর্ছা যাচ্ছে। এত ভয়, তবু কেন যে এত বড় রিস্ক নিতে গেল, তারা এই জন্যই বলে, ভাবিয়া করিও কাজ। এত কিছুর মাঝেও আপনার ঠোঁটের ভাঁজে হাসি। হাতে থাকা কম দামি ঘড়িটায় এক পলক নজর ঘুরিয়ে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। ভার্সিটি আসতে না আসতেই এরকম পরিস্থিতি পড়বে আগে জানা ছিল না, নয়তো আজ সে ভার্সিটিতেই আসতো না। এইসব বড়লোকি ঝামেলা থেকে যত দূরে থাকা সম্ভব ততই মঙ্গল। বড়লোকেরা কি মানুষকে মানুষ মনে করে? সাইকোলজি নিয়ে পড়ছে মেয়েটি। এইবার ফাইনাল ইয়ার সবে উঠেছে। একটা বছর কেটে গেলেই ভার্সিটির পার চুকাবে সে। তবে এখন আর এই বিষয়টা তার মাথায় আসছে না। সে ঢের বুঝতে পারছে, ষড়যন্ত্রের জাল বিছিয়ে কেউ তাকে ডাকছে, একদম ছিন্নভিন্ন করে দেবে। বাবা মা বিহীন মেয়েটার এতদিনের লড়াইকে ধূলিসাৎ করে দেবে এক নিমেষেই। ভয় পেল আফরা, এক প্রকার কুকিয়ে উঠল। টের পেল কেউ তার হাতটা শক্ত করে ধরেছে। ভরসা খুঁজে পেল। আস্তে আস্তে স্বাভাবিক হতেই অপর পাশে দাঁড়ানো মেয়েটি বলল, মীরা নামের মেয়েটি বলল, ভয় পেয়েছিস আফরা? মাথা নাড়ল আফরা। মধ্যম দিকের একটা চেয়ারে বসে হাঁপ ছেড়ে বাঁচল যেন। তবে যেটা বেশিক্ষণ স্থায়ী রইল না। কিছু মানুষের তীক্ষ্ণ চোখের দৃষ্টি তাকে এফোড় ফোড় করে দিতে সক্ষম। চোখ বুজে পড়ে রইল তার আসনে। পাশে বসা মীরা দীর্ঘশ্বাস গোপন করে বসে রইল। মেয়েটা এমন আচরণ তাকে কষ্ট দেয়। এমনি ঝামেলার শেষ নেই তার মধ্যে। বাড়িতে আজ ঝামেলা জুটল। উপরওয়ালা জানে সামনে কি হয়। অপরাহ্ন নির্দয় সূর্য উপচে পড়া ভালোবাসা দিচ্ছে ধরণীতে। অতিষ্ঠ মানব সমাজ এক চিলতে বাতাসের জন্য ছটপট করে। কর্মজীবনে ব্যস্ত মানুষগুলো হাঁসফাঁস অবস্থায় কাজ করে। না করলেও তো টাকা মিলবে না, খাবে কি? ঘামে জুবুথুবু শরীর, বিতৃষ্ণ মন। রাস্তার ধার ঘেঁষে হাঁটছে আফরা। রোদের আলোয় ধুলোবালিগুলো চিকচিক করছে, দৃষ্টি ফেলা দেয়। তাই তো চোখ মুখ কুঁচকে হাঁটছে সে। মনের মধ্যে এখন তার একটাই চিন্তা, শুধুমাত্র এই রোদ থেকে বাঁচার আকুতি।
দ্রুত পায়ে একটা ছোট মুদি দোকানে ঢুকে 4-5 টাকায় একটা চকলেট কিনে আবার হাঁটা ধরে। বড়লোকের 8 বছরে এক আদুরে দুলালিকে পড়ায়, প্রতিদিন তার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়, না হলে নাকি সে পড়বে না। অগত্যা 5 টাকা বাড়তি খরচে অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে খরচ করতে হয়। কয়েক কদম হাঁটতেই দোতলার সুন্দর বাড়িটা চোখে পড়ে। বাড়িটা দেখলেই যেন আপনার প্রাণ জুড়িয়ে যায়। মনে মনে কত শত ইচ্ছে পোষণ করে এরকম বাড়ি তাদেরও হবে, আরাম আয়েসে সেও কাটাবে। তবে সব ইচ্ছে কি তার সত্য রূপ নেয়? তাদের মতো নিম্নবিত্ত মেয়েদের ইচ্ছে পোষণ করা পাপ। ফুস করে নিঃশ্বাস ছেড়ে ভেতরে ঢুকে আবরা, আর ঢুকতেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় বসে পায়ের উপর পা তুলে বসে আছে এই বাড়ির ছোট ছেলে আরাফ। দৃষ্টি তার আবরার উপরে। দৃষ্টিটা ঠিক কী রকম আবরার বুঝতে বাকি থাকে না। ভেতরে ঢোকার সাহসও হয় না, তবে যে যেতেই হবে। কাঁপা কাঁপা পা ফেলে এগিয়ে যেতেই সামনে এসে দাঁড়ায় ছাত্রীর মা, এবাড়ির বড় বউ। স্বস্তির নিঃশ্বাস ফেলে ছাত্রীর রুমে ঢুকে পড়ে আবরা। এবাড়ির ছেলেদের যে চরিত্রের দোষ আছে আগে থেকেই জানা ছিল। তার টিউশনটির খুব দরকার ছিল। 1 ঘন্টা পড়িয়ে আর 1 ঘন্টার সময় মেয়েটার পেছনে ব্যয় করলেই মাস প্রতি 10,000 টাকা। তার জন্য টাকাটা বিশাল। ঘরে যে অসুস্থ ছোট বোনটা যন্ত্রণা ভোগ করছে, তার জন্য এই কুদৃষ্টি সহ্য করতে পারবে না। তার জন্যই অপেক্ষা করছিল মিহি। সে এতটুকু কুদৃষ্টি সহ্য করতে পারবে না, তার জন্যই অপেক্ষা করেছিল মিহি। আপরা যেতেই তার সামনে হাত পেতে দেয়। আপরা ভ্রুকুচকে বিরক্ত প্রকাশ করে 5 টাকার চকলেটটা হাতে তুলে দেয়। মেয়েটার মুখে হাসি ফুটে। আপরা কিছুক্ষণ তাকিয়ে রইল সেই হাসি মাখা মুখের দিকে। একটু বেশিই মায়া মায়া লাগে তার। পরের মেয়ের জন্য এত টান আসে কেন? এদের রক্তে যে বীজ রয়েছে, তবুও কেন বাইরের খোলস এত সুন্দর? কথাগুলো মনে হলে আপনার মনে হয় নিজের হাতে যদি এই বাড়ির 3টে ছেলেকে খুন করতে পারত, রক্তগুলো হাতে মাখত, এই বন্দিদশা থেকে বাড়ির মহিলাগুলোকে মুক্ত করতে পারত। কিন্তু আপনার সেই শক্তি সাধ্য নেই, না আছে সাহস। রক্তে যে তার ভয়, যে মানুষের মন নিয়ে খেলতে পারে, কিভাবে মানুষের মনের কথা এক ছুটে বুঝে ফেলা যায় সে বুঝতে পারে। সাইকোলজি সাবজেক্ট তো এমনি এমনি নেয়নি। বৃহৎ এক উদ্দেশ্যে সে সাইকোলজি নামটার আশেপাশে কিলবিল করে। মিহি মেয়েটি বলল, এই ম্যাম কি এত ভাবছো? সময় তো চলে যাচ্ছে, পড়াবে কখন? আকাশ কুসুম ভাবনা থেকে বের হয় মিহির কথায়। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ে আপরা। এই মেয়ে তাকে সময় জ্ঞান শেখাচ্ছে। আজ একটু বেশিই পড়াবে বলে ঠিক করে বলল, আমাকে সময় জ্ঞান শেখাতে হবে না। আজ একটা পড়া ভুল হলে স্কেলের বাড়ি পড়বে তোমার নরম হাতে। ভয় পেয়ে যায় মিহি। এই মুহূর্তে আপরাকে তার দানবের মতো মনে হচ্ছে। বড় বড় চোখ দুটো কেমন আরেকটু বড় করে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে কাচুমাচু করতেই আপরা স্বাভাবিক হয়। একটু বেশিই রাগ দেখিয়ে ফেলেছে। শান্ত স্বরে কিছু বলবে তার আগে মিহি বলে উঠল, তুমি কি স্কেল দিয়ে আমাকে মারবে, যেমনটা বাবা মাকে মেরেছে? আফরা আঁতকে ওঠে। সে শুধু জানতো এ বাড়ির মহিলারা মানসিকভাবে নির্যাতিত, কিন্তু শারীরিক প্রহারও যে করে যে ঘুণাক্ষরও টের পায়নি। মেয়েটার উপর অসীম মায়া টের পায় আফরা। শান্ত স্বরে বলে ওঠে, তোমার বাবা তো মাকে মারে না, তখন তো তারা খেলছিল। তোমরা ছোটরা যেমন পুতুল খেলো, পুতুলের বিয়ে দাও, তেমনি তারাও খেলেছিল। তাদের তো বিয়ে আগেই হয়েছে, এখন তারা জীবন নিয়ে ছিনিমিনি নামক খেলাটা খেলছিল। ওটা বড়দের খেলা, ছোটদের না। এখন তুমি পড়তে বসো। মিহি বলল, তাহলে মা অমন করে কান্না করে কেন? মার খুব কষ্ট হয়। কি বলবে ভেবে পায় না আফরা। এরকম পরিবারে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে। এই মেয়েটার ভবিষ্যৎ আদৌ শক্ত কিনা আফরার সন্দেহ হচ্ছে। বলল, তোমার মায়ের কোনো কষ্টই হয় না মিহি। তোমরা যখন পুতুলের বিয়ে দাও, মেয়ে পুতুলের মালিক মিছে মিছে কান্না করে না? তেমনি তোমার বাবা মা সেই খেলাটাই খেলে এখানে। তোমাদের মতো মিছে মিছে কান্না করতে হয়। তোমরা ছোট বলে আস্তে আস্তে কান্না করো। তোমার মা বাবা বড়, তাই তারা শব্দ করে কান্না করে। ওই তো খেলা, সত্যি সত্যি নাকি? আফরা এমনভাবে কথাগুলো মিহির মাথায় ঢুকিয়ে দিল, মেয়েটা এক ছুটে সহজ হয়ে গেল। আফরার কথাটা যে সত্যিই ধরে নিয়েছে। আফরাও মুখ হাঁ করে শ্বাস ফেলল। কতগুলো মিথ্যে বলতে হলো, যদিও তার জীবনটাও মিথ্যেতে ভরা। দরজার ওপাশ থেকে সরে দাঁড়ালো মিহির মা মনিরা। এসেছিল আফরার জন্য নাস্তা নিয়ে। কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই থেমে যায় সে। ভেতরে ঢুকে আফরার চোখে চোখ মেলানোর সাহস হয় না, তাই চলে যাওয়ার জন্য হাঁটা ধরে। বাড়িতে এসে আফরা তার বোনের কাছে বলল, আফরা বলল, জানিস বোন, তোর ননদ আজ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু কোন ভাইয়ের জন্য দিয়েছে সেটাই বুঝতে পারছি না। না বুঝলে কি করে রাজি হব বলতো?
বড় বোনের কথায় কেঁপে উঠল অথই। সেই কম্পোর্ট টের পেল না আফরা। ডান সাইড প্যারালাইসিস তার। সারাদিন এই ছোটোখাটো শক্ত বিছানায় পড়ে থাকে। বড় বোনটা আসলে খাইয়ে দেয়, না হলে সারাদিন খিদে নিয়ে পড়ে থাকে। অভিযোগ করারও সাহস হয় না। করবে কি করে? তার ভুলেই তো এই দুর্গতি। আফরা নিজে মনে আবারও বলল, কি বলিস অথই, বিয়েটা করেই নেই বল। শক্তপোক্ত এক অভিভাবক হবে, তোর অপারেশনটাও করাবো। কার্নিশ বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ে। ভালো বাম হাত নাড়ানোর চেষ্টা করে অথই। খুব একটা সুবিধা করতে পারে না। হাসে আবরা। জেনে শুনে কেউ মৃত্যুর পথ বেছে নেয়, তার ছোট বোনটা বুঝতে পারছে না। তার মতো ভীতু মেয়ে আগুনের গুহায় ঢুকবে। দুমুঠো খেয়ে পড়ে জীবন চললেই যে তার হলো। বিলাসিতা তাদের সাথে যায় না, সহ্যও হবে না। বিড়বিড় করে বলল, আমি ভীতু, সাহসী হতে চাইও না। তবে কেন মনের মধ্যে বিদ্রোহ টের পাই? কিছু জীবন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে ইচ্ছা করে কেন? তবে কি আমি পাগল? স্বাভাবিক মানুষ না? অন্ধকার ঘর, আলোর ছিটেফোঁটাও নেই। নরম বিছানায় ঠিক মাঝখানটায় এলোমেলো হয়ে শুয়ে আছে নাদিয়া। বিছানায় বাম হাতে আগলে ধরা মদের গ্লাস। আয়েশ করে একটু পর পর চুমুক বসাচ্ছে সে। এই মুহূর্তে এর থেকে আরামের কিছুই নেই যেন। মদ খেলে তো দুঃখকে ভুলে থাকা যায়। এই যে সে মনের যন্ত্রণাগুলো ভুলতে গিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে, তার লক্ষ্যই তো এমন। পরপর 6 গ্লাস মদ গলাধঃকরণ করে উঠে দাঁড়ায় নাদিয়া। নেশা তেমন হয়নি, দিব্যি হাঁটছে সে। হাঁটতে হাঁটতে নিজের ঘর থেকে বের হতেই বাবা মাকে চোখে পড়ে। টিভিতে দুজন রোমান্টিক মুভি দেখছে। দুজনের হাতেও সেমই দুটো গ্লাস। সেখানেই বিচরণ করছে অ্যালকোহল। নাদিয়া সরাসরি বাবা মার পাশে বসে দুজন টিভিতে এতই মত্ত, মেয়ে যে তাদের পাশে বসেছে খেয়ালই করেনি। কেসে উঠল নাদিয়া। হালকা নড়েচড়ে উঠলেও রিমোট হাতে তুলে চ্যানেল পরিবর্তন বা টিভিটাই বন্ধ করার কোনো প্রয়াস তার মধ্যে দেখা যায় না। যেন এগুলো নিত্যদিনের চলমান ঘটনা। নাদিয়ার মধ্যে লজ্জা বা অস্বস্তি টের পাওয়া গেল না। পায়ের পর পা তুলে বসে বলল, ভাইয়া আজও আসেনি? নুরি বলল, তোমার ভাই কবে বাড়িতে আসে? মিসেস নুরি কথাটা বলে উঠলেন। মহিলার নাম ছিল নূরজাহান আক্তার। বিয়ের পর হয়েছিলেন নূরজাহান বেগম। কিন্তু হট করে কবে যে নূরজাহান বেগম থেকে মিসেস নুরি হয়ে উঠলেন, নাদিয়ার বুঝ আসে না। আর এই মিসেস নুরি হওয়ার সাথে সাথেই তার ভাই বোনদের জীবনে আমূল পরিবর্তন ঘটে গেল। ছোট্ট নাদিয়া ফ্যাশন বুঝতে শিখল, স্ট্যাটাস বুঝতে শিখল। এখন আর তার পা মাটিতে পড়ে না। নিম্নস্তরের মানুষের পিছিয়েই মাটি থেকে বহু হাত উপরে দিয়ে হাঁটে। নাদিয়া কিছুক্ষণ চুপ করে বলল, তোমার কি উচিত না ভাইয়াকে একবার বাড়িতে আনা? বিরক্ত হলেন মিসেস নুরি। রোমান্টিক সিনে মনোযোগ দিতে পারছে না, অসুবিধা হচ্ছে। বরের সাথে একটু আলাদা সময়ও দেখছি কাটানো যাবে না। অথচ 24 ঘন্টার সময়ে প্রায় 22 ঘন্টাই তিনি অনল মাহমুদের সাথে আঠার মতো লেগে থাকেন। আর এই 2 ঘন্টার কথার মতো না বললেই হলো। সে তো মিনিটে মিনিটে ফোন করলেই কেটে যায়। অনল মাহমুদ বলল, তোমার ভাইয়া কি বাড়িতে আসার মানুষ? দেখো গিয়ে, কোথাও হোটেলে মেয়ে নিয়ে পড়ে আছে। নাদিয়া বলল, খবরদার বাবা, এমন অপবাদ আমার ভাইকে দিবে না। নাটক কম করে করবেন। কি ভাবছেন আমি কিছু জানি না? প্রতি রাতে মেয়ে আপনি পাঠান, কিন্তু আমার ভাইয়া আপনার মুখের উপর বুড়ো আঙুল দেখিয়ে মেয়েগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কেচ্ছা আমাকে শোনাতে আসবেন না। অনল মাহমুদের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। এমন কাজ করে বা বর্তমানে মিথ্যে বলেও সে অনুতপ্ত বা ইতিহাসের মধ্যে পড়েন না। বরং বিরক্ত হয়ে বললেন, আমার তো মনে হয় মাঝে মাঝে তোমার ভাই সত্যিই পুরুষ মানুষ তো। এত এত সুযোগ থাকার পরেও কেউ হেলায় ছেড়ে দেয়। ঠিকভাবে মানুষ হয়নি। নাদিয়া বলল, ভাগ্যিস হয়নি। তোমার মানুষ মানেই তো অন্যদের চোখে অমানুষের সর্বোচ্চ পর্যায়ে। যাই হোক, খুব তাড়াতাড়ি আমার ভাইকে বিয়ে করাবো। তারপর আমি তোমাদেরকেও দেখে নেব। এসব বলে হনহনিয়ে বাইরে হাঁটা ধরে নাদিয়া। মিসেস নুরি আর অনল মাহমুদ নাদিয়ার কথাতেই হেসে উড়িয়ে দেয়। কারণ ঘুড়ি যতই উড়ুক না কেন, নাটাই তো তাদের হাতেই বন্দি। দুজনের দৃষ্টি ঘোরায় টিভির পর্দায়। মুখে মুচকি হেসে যখনই একে অপরকে জড়িয়ে নিতে যাবে, উপর থেকে ভেসে আসে কোনো এক পুরুষালী চিৎকার। চিৎকারটা ঠিক এমন, আমার বউ এনে দাও, আমার বউ এনে দাও, আমার বউকে কোথায় রেখেছো, এমন করে অনেক আহাজারি। আর তার মধ্যে একটাই কমন শব্দ, বউ বউ। ছেলেটা সব কিছুতেই যেন বউ নামক নারীটি মিশে রয়েছে। অনল মাহমুদ উপর দিক তাকিয়ে বৃষ্টি ভাষায় কয়েকটা গালি দিলেন। তার ছেলেটিকে নাকি না বউটিকে বোঝা গেল না, কিন্তু মিসেস নুরি ঠিক বুঝলেন। হেসে উঠলেন তিনি। একসময় আহাজারি থেমে গেল, শান্ত হয়ে গেল পুরো বাড়ি। ড্রয়িং রুমের সোফায় বসে দুজন মধ্যবয়সী পুরুষ ও মহিলা মত্ত হয়ে পড়লেন উল্লাসে। নাদিয়া সরাসরি গাড়ি নিয়ে বের হয় হাইওয়ে রাস্তা ঘেঁষে। ধুলোবালি উড়িয়ে ছুটাতে থাকে সে, চোখে মুখে ক্রোধের দাবানল।
কোনো এক রাজ্যকে ধ্বংস করে দিতে সক্ষম যেন, শুধু সময়ের অপেক্ষা। নিজের ঘরে পড়ছিল আফরা। এই রাতটুকুই পায় নিজেকে নিয়ে ভাবার জন্য। যার একাংশই সে ভবিষ্যতের কথা ভেবে পড়ালেখায় ডুবে থাকে। পড়তে ইচ্ছে না হলেও জোর করে দৃষ্টি নিবদ্ধ রাখে বইয়ের গোটা গোটা অক্ষরে। ছোটবেলায় মামা যখন বলতো গাড়ি ঘোড়ায় চড়ে যেয়ে পড়ালেখা করে সে, তখন আফরা ভাবতো, কই সে তো পড়ালেখা করে না, স্কুলে যায় আসে, এইটুকু পড়তে ইচ্ছে হয় না তার, তবুও তো সে গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। মামা তাহলে এমন বলছে কেন? মামাকে শুধাতো সে। সমসময়ের মতো সে দেখতো প্রশ্নটা শুনেই তার মামা একগাল হাসতো, আদরে ভঙ্গিমায় কোলে নিয়ে বলতো,